প্রকৃতির আড্ডা। কলকাতার গরমের একটা আলাদা চরিত্র আছে জানেন, বিশেষ করে উত্তর কলকাতার এই ঘিজি গলিগুলোতে যখন দুপুরের কড়া রোদ এসে পড়ে মনে হয় বাতাসটা যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পিচ গলা রাস্তার গন্ধ আর লোনা ধরা দেওয়াল থেকে বের হওয়া একটা ভ্যাপসা গন্ধ মিলেমিশে একাকার হয়ে যায়। আমার নাম অয়ন। আজ দীর্ঘ ২০ বছর পর আমি পা রাখলাম আমাদের সেই পুরনো পৈতৃক ভিটে, নীলকণ্ঠ নিবাস। আহিরি টোলার এই গলিটা আজও ঠিক আগের মতোই আছে। সেই সরু রাস্তা, দুপাশে পুরনো আমলের বড় বড় বাড়ি আর জানলার খড়খড়ি দিয়ে উকি দেওয়া একরাশ রহস্য। নীলকণ্ঠ নিবাসের সদর দরজায় হাত দিতেই একটা অদ্ভুত শিরশিরানি আমার শির দাঁড়া দিয়ে বয়ে গেল। দরজার সেই বিশাল পেতলের কড়াটা ধরতেই মনে হলো ওটা যেন বরফের মতো ঠান্ডা, অথচ বাইরে তখন কাঠ ফাটা রোদ, মাথার উপর সূর্যটা যেন আগুন ঢালছে। তালাটা খুলতেই একটা বিকট ক্যাচক্যাচে শব্দ হলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। জানলার খড়খড়িগুলোর ফাঁক দিয়ে রোদের কয়েকটা সরু রেখা ধুলোর চাদর ভেদ করে মেঝেতে এসে পড়েছে। সেই ধুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল আমি যেন বর্তমানে নেই, সোজা ১৯৫০ সালের কোনো এক অতীতে পিছিয়ে যাচ্ছি। বাড়ির ভেতরটা গুমোট, দম বন্ধ করা এক নিস্তব্ধতা চারিদিকে। পুরনো বাড়ির একটা নিজস্ব শব্দ থাকে, কাঠের সিঁড়ির ক্যাচক্যাচানি, দেওয়ালের ভেতর দিয়ে ইঁদুরের দৌড়াদৌড়ি আর অদ্ভুত এক নিস্তব্ধতা যা কানে তালি লাগিয়ে দেয়। আমি দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সামনের ওই বড় নিম গাছটা আজ আরও বুড়ো হয়ে গেছে। ছোটবেলায় কত দুপুর আমি এই বারান্দায় কাটিয়েছি। তখন বাড়িটা গম গম করত মানুষের শব্দে, আজ সেখানে শুধু ধুলো আর নিস্তব্ধতার রাজত্ব। হঠাৎ মনে পড়ল আমার ঠাকুমার কথা। ঠাকুমা বলতেন, অয়ন রে, দুপুরের বেলা ভুলেও ওই উত্তরের ঘরের দিকে যাস না, ওখানে নাকি সে আছে। আমি তখন বুঝতাম না সেই সেটাকে। আজ এই ৩৫ বছর বয়সে এসে একাই ফাঁকা বাড়িতে দাঁড়িয়ে সেই পুরনো ভয়টা আবার আমার বুকে দানা বাঁধতে শুরু করল। গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে আসছিল। গুমোট গরমে আমার সারা গা ঘামে ভিজে একাকার। অথচ অদ্ভুত ব্যাপার কি জানেন, মাঝে মাঝেই আমার পিঠে কে যেন বরফ ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। পিপাসায় বুকটা ফেটে যাচ্ছিল। এক গ্লাস জল খাবার জন্যে নিচের রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখনই আমার চোখটা আটকে গেল উপরতলার একদম শেষ প্রান্তে সেই বন্ধ ঘরটার ওপর, যে ঘরটার দরজায় ৩-৩টে মোর্চে ধরা বড় তালা ঝোলানো। ছোট দাদুর ঘর। গত ৭০ বছরে কেউ সেই ঘরটা খোলার সাহস পায়নি। লোকমুখে শুনেছি ছোট দাদু নাকি কড়া তান্ত্রিক ছিলেন, আর তার মৃত্যুর পর থেকেই ওই ঘরে কিছু একটা অদ্ভুত ব্যাপার ঘটে চলেছে। চাবিগুলো আমার কাছেই ছিল। অনেক কসরত করার পর শেষমেশ তালাগুলো খুললাম। দরজাটা ঠেলতেই একরাশ পচা গন্ধ নাকে এলো। পুরনো কাগজ, শুকনো রক্ত আর না জানি কত বছরের জমাট বাঁধা অন্ধকারের গন্ধ। ঘরের আসবাবপত্রগুলো সাদা চাদর দিয়ে ঢাকা, যেন কোনো মৃতদেহ সারিবদ্ধভাবে শুইয়ে রাখা হয়েছে। ঘরের ঠিক মাঝখানে রাখা ছিল সেই বিশাল বেলজিয়াম গ্লাসের আয়নাটা। আয়নাটা এত পুরনো হওয়া সত্ত্বেও তার জেল্লা একটুও কমেনি। কিন্তু আয়নায় আমার প্রতিবিম্বটা যখন দেখলাম, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আয়নায় আমার পিছনে অন্ধকার কোণে একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে। পরনে একটা পুরনো আমলের লাল পেড়ে শাড়ি, কিন্তু তার মুখটা যেন কাঁচের মতো স্বচ্ছ। সেখানে নাক, চোখ, মুখ কিচ্ছু নেই। আমি ঝট করে পেছনে ফিরলাম। কেউ নেই, একদম কেউ নেই। কিন্তু দেওয়ালের ওই লোনা ধরা পলেস্তারার ওপর একটা হাত ছাপ দেখতে পেলাম, সদ্য দেওয়া রক্তাক্ত হাতের টাটকা ছাপ। দেওয়ালের সেই রক্তমাখা হাতের ছাপটা দেখে আমার শরীরের সব রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। আমি দুপা পিছিয়ে এলাম, চোখ বন্ধ করে আবার তাকালাম, কিন্তু না, সেখানে আর কিছুই নেই। নোনা ধরা দেওয়ালের পলেস্তারা যেমন খসে পড়ছিল ঠিক তেমনই আছে। তবে কি সবটাই আমার মনের ভুল, নাকি এই তপ্ত দুপুরের রোদে আমার মস্তিষ্ক কোনো অদ্ভুত খেলায় মেতেছে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রান্নাঘরের দিকে যাওয়ার সাহস পাচ্ছিলাম না।
মনে হচ্ছিল যদি পেছনে ফিরি তবেই সেই ছায়াহীন মূর্তিকে আবার দেখতে পাব। আমি আবার সেই ধুলোমাখা ঘরের ভেতরে তাকালাম। আয়নাটা এখন অশুভ এক নিস্তব্ধতায় ঢাকা, কিন্তু ওই যে আয়নার ঠিক নিচে মেঝের এক কোণে একটা কাঠের দেরাজ আধখোলা হয়ে আছে। আমি ধীর পায়ে সেদিকে এগোলাম। মেঝেতে পা ফেলতেই মচমচ করে শব্দ হচ্ছে, যাই নিস্তব্ধতায় কামানের গোলার মতো শোনালো। দেরাজের ভেতর থেকে একটা চামড়ায় বাঁধানো ডায়েরি বেরিয়ে এলো। ডায়েরিটা হাতে নিতেই একরাশ ধুলো আমার নাকে মুখে ছিটকে এলো। ওপরের কভারে সোনার অক্ষরে লেখা ছিল নীলকণ্ঠ নিবাসের ইতিবৃত্ত। ডায়েরিটা খুলতেই এক অদ্ভুত পচা গন্ধ নাকে এলো, যেন অনেক দিনের পুরনো শুকনো ফুলের পাপড়ি আর বাসি রক্তের মিশেল। আমি প্রথম পাতাটা উল্টালাম। 1950 সাল 16ই আগস্ট। ডায়েরিতে লেখা ছিল, আজ অমাবস্যা, সারা বাড়ি নিঝুম হয়ে আছে। বাড়ির মেজ বৌমণি আজ 3 দিন ধরে সেই উত্তরের ঘরে বন্দী। সে বলছে আয়নার ভেতর থেকে নাকি কেউ তাকে ডাকছে। কেউ বিশ্বাস করছে না, কিন্তু আমি জানি ওই আয়নাটা সাধারণ কোনো কাঁচ নয়, ওটা একটা দরজা। এপারের রক্ত আর ওপারের আত্মার মিলনের দরজা। লেখাগুলো পড়তে পড়তে আমার হাত কাঁপছিল। পরের পাতায় লেখা ছিল এক বিভীষিকাময় সত্য। দাদু লিখেছিলেন যে এই বাড়ির মেজ বৌমণিকে নাকি বলি দেওয়া হয়েছিল, খুন নয়, বিসর্জন। আর সেই বিসর্জন দিয়েছিলেন স্বয়ং এই বাড়িরই একজন সদস্য। কে সেই ব্যক্তি? নামটা যেখানে লেখা ছিল সেখানে এক বিশাল রক্তের দাগ সব অক্ষরকে মুছে দিয়েছে। হঠাৎ নিচতলা থেকে একটা শব্দ ভেসে এলো। কোনো মানুষের ডাক নয়, বরং কোনো পুরনো গ্র্যামোফোন রেকর্ডের ঘষ্টানি। আমি মন্ত্রমুগ্ধের মতো সিঁড়ির দিকে এগোলাম। দোতলার বারান্দা থেকে নিচের বড় হলঘরের দিকে তাকালাম। সেখানে রাখা সেই সেকেলে গ্র্যামোফোনটা নিজে থেকেই ঘুরছে, আর তা থেকে বেরিয়ে আসছে এক করুণ সুর, খামাজ রাগের কোনো এক ধুন। কিন্তু সুরটা যেন কেমন বিকৃত। মাঝে মাঝেই মনে হচ্ছে কেউ যেন ব্যথায় চিৎকার করছে। কলকাতার সেই অসহ্য গুমোট গরমটা তখন এক অদ্ভুত ঠান্ডায় পরিণত হয়েছে। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি নিচে নামতে শুরু করলাম। প্রতিটি ধাপ যেন অনন্তকালের মতো মনে হচ্ছিল। ড্রয়িং রুমে পৌঁছতেই দেখলাম সোফায় কেউ একজন বসে আছে। পেছন থেকে শুধু তার সাদা চুলের ঝিলিক দেখা যাচ্ছে। আমি ভাবলাম চোর বা কোনো প্রমোটারের লোক, কিন্তু কাছে গিয়ে ডাক দিতেই লোকটা ঘুরে তাকালো। লোকটা আর কেউ নয়, অবিকল আমার বাবার মতো দেখতে, কিন্তু তার চোখগুলো নেই। চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার গর্ত, যেখান থেকে অনবরত কালো তরল গড়িয়ে পড়ছে। সে তার হাতটা আমার দিকে বাড়িয়ে বলল, অয়ন, তুই ফিরে এসেছিস? ডায়েরির শেষ পাতাটা কি পড়েছিস? সোফায় বসা সেই মূর্তিটা যখন ঘুরে তাকালো, আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। লোকটার মুখটা অবিকল আমার বাবার মতো, কিন্তু তার চোখের জায়গায় দুটো কুচকুচে কালো গর্ত। সেখান থেকে একটা আঠালো দুর্গন্ধযুক্ত তরল গড়িয়ে পড়ছে তার সাদা ফতুয়ার ওপর। সে হাত বাড়িয়ে আমায় ডাকছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। মনে হলো কেউ যেন অদৃশ্য হাত দিয়ে আমার কণ্ঠনালী টিপে ধরেছে। হঠাৎ ড্রয়িং রুমের সেই পুরনো ঝাড় লণ্ঠনটা দুলতে শুরু করলো। কাঁচের টুংটাং শব্দে নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে। আমি কোনো মতে প্রাণপণে দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম সেই লোকটার চটি ঘষ্টানোর শব্দ। খস খস খস। সে আমার পিছু ছাড়ছে না। সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রতিটি ধাপ যেন মাইলের পর মাইল লম্বা মনে হচ্ছিল। আমি সেই বন্ধ ঘরের দরজার সামনে এসে পৌঁছলাম। দুরু দুরু বুকে ভেতরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে খিল তুলে দিলাম। ঘরের ভেতরে সেই বেলজিয়াম গ্লাসের আয়নাটা এখন আর শুধু একটা আসবাব নয়, আয়নার ভেতর থেকে একটা ম্লান নীল আলো বেরোচ্ছে। আমি ডায়েরিটা আবার হাতে নিলাম।
হাত কাঁপছিল, ঘামে ডায়েরির পাতাগুলো ভিজে যাচ্ছিল। 1950 সালের সেই শেষ এন্ট্রিটা আমি পড়তে শুরু করলাম। দাদু লিখেছিলেন, আয়নাটা শুধু অতীত দেখায় না, ওটা মানুষের ভবিষ্যৎকেও গিলে নেয়। মেজ বৌমণিকে যখন বলি দেওয়া হয়েছিল, তখন তার রক্ত এই আয়নার ফ্রেমের নিচের 4টে কোণে মাখানো হয়েছিল। যতক্ষণ না সেই রক্ত কোনো উত্তরসূরির ছোঁয়ায় মুছে যাচ্ছে, ততক্ষণ এই বাড়ির আত্মা মুক্তি পাবে না। আমি ডায়েরি থেকে মুখ তুলে আয়নার দিকে তাকালাম। এ কি দেখছি আমি? আয়নার ভেতরের আমিটা আমার দিকে তাকিয়ে নেই। সে আয়নার ভেতরের সেই 1950 সালের আসবাবপত্রগুলো ওলটপালট করছে। সে যেন খুঁজছে কিছু একটা। হঠাৎ সে থেমে গেল। আয়নার ভেতরের আমিটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার হাতে একটা সোনায় বাঁধানো খঞ্জর। সেই খঞ্জরটা দিয়ে সে নিজের হাতের তালুটা চিড়ে ফেলল। আর অদ্ভুত ব্যাপার, ঠিক সেই মুহূর্তে আমার নিজের হাতের তালু থেকেও রক্ত ঝরতে শুরু করলো, কোনো আঘাত ছাড়াই। রক্তের ফোঁটাগুলো টুপ টুপ করে মেঝেতে পড়ছে। সেই মেঝের ধুলোর ওপর রক্তের দাগগুলো মিলেমিশে যেন একটা নকশা তৈরি করছে। আমি বুঝতে পারলাম এটা কেবল ভূত নয়, এটা একটা আদিম তান্ত্রিক ফাঁদ। দাদু অমর হতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি আসলে এই আয়নার ভেতরে নিজেকেই বন্দি করে ফেলেছিলেন। আর আজ তিনি আমার শরীরটা ব্যবহার করে এই পৃথিবী ফিরে আসতে চাইছেন। দরজার ওপার থেকে সেই খসখসে গলার আওয়াজ এলো, খোল অয়ন, দরজাটা খোল। ডায়েরির শেষ পাতাটা কি পড়েছিস? সেখানে তো লেখা ছিল না যে মুক্তি পেতে গেলে তোকেও বলি হতে হবে? আমি পাগলের মতো ঘরের চারদিকে তাকালাম। ডায়েরির একেবারে শেষ কোণায় একটা ছোট হাতে লেখা নোট খুঁজে পেলাম। সেখানে লেখা ছিল, আয়নাটাকে ধ্বংস করলে বিপদ বাড়বে, ওটাকে আটকাতে হলে অন্ধকারকে আলো দিয়ে পুড়িয়ে দিতে হবে। আমার পকেটে একটা পুরনো লাইটার ছিল। আমি জানতাম না এটা কাজ করবে কিনা, কিন্তু ঘরের কোণায় রাখা সেই পুরনো মখমলের লাল কাপড়টা আমি তুলে নিলাম। ওটাতে কেরোসিনের গন্ধ আসছিল। হয়তো গত 70 বছর ধরে কেউ ওটা ভিজিয়ে রেখেছিল এই দিনের জন্যই। দরজার ওপার থেকে সেই ধাক্কাটা ক্রমশ জোরালো হচ্ছে। প্রতিটি ধাক্কায় মনে হচ্ছে পুরনো কাঠের কপাটটা এখনই ভেঙে পড়বে। আমি লাইটারটা জ্বালালাম। আগুনের সেই ছোট শিখাটা এই অন্ধকার ঘরে এক অদ্ভুত নাচ শুরু করলো। কেরোসিন ভেজানো মখমলের কাপড়টা আমি সেই সোনার খঞ্জরটার গায়ে জড়ালাম। আমার হাতের তালু থেকে ঝরে পড়া রক্ত তখন সেই কাপড়ে মিশে একাকার হয়ে গেছে। হঠাৎ আয়নাটার ভেতর থেকে একটা বিকট শব্দ হলো, যেন হাজার হাজার কাঁচের টুকরো একসাথে কেউ চিবিয়ে খাচ্ছে। আয়নার ভেতরে সেই আমিটা এখন আর মানুষ নেই। তার মুখটা ক্রমশ লম্বা হয়ে যাচ্ছে, হাতগুলো লম্বা হয়ে মেঝেতে ঠেকছে। সে আয়নার পর্দা ঠেলে এই ঘরে পা রাখতে চাইছে। আমি এক মুহূর্ত দেরি না করে মখমলের কাপড়টায় আগুন ধরিয়ে দিলাম। দাউ দাউ করে জ্বলে উঠল সেই অভিশপ্ত কাপড়। আমি খঞ্জরটা উঁচিয়ে চিৎকার করে উঠলাম, আজ এই অভিশাপের শেষ হবে, তোকে এই আগুনেই ভস্ম হতে হবে। আমি সেই জ্বলন্ত খঞ্জরটা নিয়ে আয়নার ঠিক মাঝখানে আঘাত করলাম। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। চারিদিকের সেই অসহ্য ঠান্ডাটা আগুনের তাপে বাষ্প হয়ে উঠতে শুরু করলো। আয়নার ভেতর থেকে যে আর্তনাদ বেরিয়ে এলো, তা কোনো মানুষের কণ্ঠস্বর হতে পারে না। মনে হলো নরকের সবকটা দরজা একসাথে খুলে গেছে। আয়নাটা ভাঙেনি, বরং ওটা একটা তরল পদার্থের মতো হয়ে গেল। সেই আগুনের উত্তাপে দাদুর প্রেতাত্মা আর সেই মেজ বৌমণির ছায়া একসাথে মিশে একটা বীভৎস রূপ নিল। তারা আমার দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু আগুনের সেই পবিত্র শিখা তাদের আটকে দিচ্ছিল। আমি লক্ষ্য করলাম মেঝের ওপর ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উড়তে শুরু করেছে। বাতাসের সেই ঘূর্ণিতে মনে হচ্ছিল পুরো বাড়িটা ভেঙে পড়বে। আমি দেখলাম দেওয়ালের সেই রক্তমাখা হাত ছাপগুলো এখন আগুনের মতো জ্বলছে। আমি বুঝতে পারলাম এই বাড়িটা নিজেই একটা জ্যান্ত সত্তা। সে চায় আমাকেও তার ভেতরে চিরতরে বন্দি করে নিতে। আমি পাগলের মতো সেই খঞ্জরটা দিয়ে দেওয়ালে ঘষতে লাগলাম। হঠাৎ মনে পড়ল ঠাকুমার সেই কথা, ভয়কে জয় করতে হলে আয়নার উল্টো দিকে তাকাতে হয়। আমি চোখ বন্ধ করলাম। নিজেকে ভাবলাম এই ঘরের বাইরে, কলকাতার সেই ভোরের আলোয়।
হঠাৎ শুনতে পেলাম ট্রামের টুংটাং শব্দ। দূরে কোথাও একটা শাঁখ বাজছে। আমি চোখ খুলতেই দেখলাম আয়নাটা পুরোপুরি ফেটে চৌচির হয়ে গেছে, আর সেই আগুনের শিখাটা তখন ডায়েরিটাকে গ্রাস করছে। আমার ছোট দাদুর সেই ৭০ বছরের সাধনা, সেই লালসা সব কিছু মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। বাইরে তখন ভোরের মরা আলো ফুটতে শুরু করেছে। আমি নীলকণ্ঠ নিবাসের সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। শরীরটা অবসন্ন, মনে হচ্ছে গত কয়েক যুগে আমি এক ফোঁটাও ঘুমাইনি। কলকাতার সেই গুমোট গরমটা এখন একটু হালকা হয়েছে। একটা হিমেল হাওয়া গায়ে লাগলো। আমি পেছনে ফিরে তাকালাম। পুরনো সেই বাড়িটা এখন একদম শান্ত, যেন গত রাতে সেখানে কিছুই ঘটেনি। আমি পকেটে হাত দিলাম, আমার সেই লাইটারটা বের করলাম, কিন্তু লাইটারটার গায়ে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। লাইটারটার রূপলি গায়ে একটা ছোট্ট প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সেখানে আমার মুখটা নেই, সেখানে তাকিয়ে আছে সেই বিভৎস চিবুক আর সেই অন্ধকার দুটো গর্ত। আমি কি সত্যিই বেরিয়ে আসতে পেরেছি, নাকি আমার অস্তিত্বটা সেই আয়নার ভেতরেই রয়ে গেছে? আমি বাড়ির পাশের সেই পুরনো ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ালাম। আমার ছায়াটা মেঝের উপর পড়েছে, কিন্তু ছায়াটা আমার সাথে সাথে নড়ছে না। সে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তার হাতে দেখা যাচ্ছে সেই পুরনো সোনার খঞ্জর। আমি বুঝতে পারলাম নীলকণ্ঠ নিবাস তার শিকারকে কখনো ছেড়ে দেয় না। আমি আজ মুক্ত, কিন্তু আমার ছায়াটা আজও সেই অন্ধকারের পাহারাদার হয়ে রয়ে গেল। নীলকণ্ঠ নিবাসের সেই ল্যাম্প পোস্টের নিচে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। ভোরের আলো ফুটলেও আকাশটা কেমন মেঘলা হয়ে এলো। উত্তর কলকাতার সেই পুরনো গলিটা যেন আমায় গিলে নিতে চাইছে। আমি একটা ট্যাক্সি ডাকলাম। ট্যাক্সির ভেতরটা পুরনো চামড়ার গন্ধে ভরা। ড্রাইভার লোকটা একবারও আমার দিকে ফিরে তাকালো না, শুধু যান্ত্রিকভাবে জিজ্ঞেস করল, কোথায় যাবেন? আমি আমার ফ্ল্যাটের ঠিকানা দিলাম। ট্যাক্সি চলতে শুরু করল। জানলার বাইরে দিয়ে পুরনো কলকাতা সরে সরে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বড় বড় ফোঁটা যখন কাঁচের ওপর আছড়ে পড়ছে, আমি লক্ষ্য করলাম এক অদ্ভুত ব্যাপার। জানলার কাঁচের ওপর আমার যে প্রতিবিম্ব পড়ছে, সেখানে আমার মুখটা নেই। সেখানে শুধু একটা কুচকুচে কালো অবয়ব। আমি ভয় পেয়ে ট্যাক্সির লুকিং গ্লাসের দিকে তাকালাম। ড্রাইভারের চোখ দুটো আয়নায় দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো মণি নেই, শুধু দুটো সাদা গর্ত। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার জিভটা যেন তালুর সাথে আটকে গেছে। বাড়ি পৌঁছলাম যখন, তখন বৃষ্টি আরও বেড়েছে। আমার নিজের ফ্ল্যাট, যেখানে আমি গত 5 বছর ধরে আছি, আজ সেটাকেও অচেনা মনে হচ্ছে। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। চারিদিক নিস্তব্ধ। আমি সোজা বাথরুমে গেলাম মুখ ধুতে। বেসিনের ওপরের বড় আয়নাটার দিকে তাকাতে আমার বুকটা কেঁপে উঠল। আমি জানি নীলকণ্ঠ নিবাসের সেই আয়নাটা আমি ভেঙেছি, কিন্তু এখানে তো কোনো অভিশাপ থাকার কথা নয়। আমি আয়নার সামনে দাঁড়ালাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। আয়নায় আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে আহিরি টোলার সেই পুরনো ঘরটা, আর সেই ঘরে মেঝের ওপর আমি শুয়ে আছি, আর আমার ওপর ঝুঁকে আছে সেই তান্ত্রিক দাদু। আমি বুঝতে পারলাম আমি আসলে ওই বাড়ি থেকে বেরোতে পারিনি। যা দেখছিলাম সবটাই একটা বিভ্রম। আমি পাগলের মতো নিজের গায়ে চিমটি কাটলাম।
ব্যথা লাগছে। তাহলে কি আমি জ্যান্ত আছি? হঠাৎ আমার কানে এলো একটা হাসির শব্দ। হাসিটা আসছে আমার ঘরের কোণে রাখা টিভির স্ক্রিন থেকে। টিভিটা বন্ধ, কিন্তু তার কালো কাঁচের ভেতর থেকে দাদু উঁকি মারছেন। তিনি হাসতে হাসতে বললেন, অয়ন, আয়না তো শুধু কাঁচের হয় না রে পাগল, আয়না তো মানুষের মনেও থাকে। তুই যে মুক্তি চেয়েছিলি, সেই মুক্তি তো তোকে আরও বড় খাঁচায় বন্দি করে দিল। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার হাতের সেই সোনার খঞ্জরটা আবার আমার হাতে ফিরে এসেছে। কিন্তু এবার খঞ্জরটার সোনা নেই, ওটা এখন মানুষের হাড় দিয়ে তৈরি। আমি বুঝতে পারলাম দাদু আমাকে তার উত্তরাসুরি হিসেবে বেছে নিয়েছেন। আমি এখন আর অয়ন নই, আমি এখন নীলকণ্ঠ নিবাসের নতুন প্রহরী। আমি জানলার পর্দাটা সরিয়ে দিলাম। বাইরে কলকাতা শহরটা দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা দিয়ে যারা হাঁটছে তাদের কারো ছায়া নেই। সবাই যেন যান্ত্রিকভাবে এদিক ওদিক ঘুরছে। আমি বুঝতে পারলাম সেই অভিশপ্ত দর্পণটা শুধু একটা বাড়ির ছিল না, ওটা ছিল এই গোটা পৃথিবীর প্রতিচ্ছবি। আমি খঞ্জরটা নিয়ে আমার ফ্ল্যাটের দেওয়ালে একটা আঁচড় কাটলাম। দেওয়াল থেকে চুন বালি নয়, রক্ত বেরোতে শুরু করলো। আমি হাসলাম, এক অদ্ভুত পাশবিক হাসি। আমার নিজের গলার স্বরটা এখন আর আমার নিজের নয়। আমি আয়নার দিকে তাকালাম। এবার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু আয়নায় আমার চেহারার জায়গায় এখন সেই বৃদ্ধ তান্ত্রিকের মুখ। আমি বিড়বিড় করে বললাম, পরের শিকারের জন্য নীলকণ্ঠ নিবাস তৈরি। অজয়, তুমি কি তৈরি? হ্যালো বন্ধুরা, আমি অজয়। এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।